স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। 12 ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। আজ সকাল 7:30টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শেষ হয়। 22 জানুয়ারি শুরু হয়েছিল সংসদ নির্বাচনের প্রচারণা। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘণ্টা আগে প্রচার শেষ হয়। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে 299টি সংসদীয় আসনে একযোগে হবে এই নির্বাচন ও গণভোট। সম্প্রতি জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করেছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট প্রার্থী 2034 জন, এর মধ্যে স্বতন্ত্র 275 জন। দুর্নীতি ও আইন শৃঙ্খলার বিষয়ে আপোষ না করার প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নির্বাচনী ভাষণে তিনি এই আহ্বান জানান। এর আগে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামায়াত নারীদের সমাজের মূলধারার নেতৃত্বে কাজ করার সুযোগ করে দেবে। প্রিয় দেশবাসী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শেষ সময়ে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা। তারা সবাই নির্বাচন ঘিরে তাদের অঙ্গীকার তুলে ধরে জনগণের কাছে নিজের দলের পক্ষে ভোট চান। স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। সোমবার সন্ধ্যায় সবশেষ ভাষণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং বেশ কিছু প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দেশের সকল তরুণ তরুণী, বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার। দেশে বিদেশে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর হবে উল্লেখ করে তিনি ধানের শীষকে বিজয় করার আহ্বান জানান। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আপনার পরিবারের সদস্যদের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং আপনাদের ভোট চাই। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জানান, ক্ষমতায় গেলে জামায়াত নারীদের সমাজের মূলধারার নেতৃত্বে কাজ করার সুযোগ করে দেবে। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। নির্বাচনী ভাষণে তিনি বলেন, সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায় জামায়াত। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই, এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না, এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। প্রিয় দেশবাসী, জনগণ চায় একটু নিরাপত্তা, সুশাসন আর ইনসাফ। তাই আগামীর বাংলাদেশকে এসব অঙ্গীকার এবং মূল্যবোধের আলোকে সাজাতে চাই। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবেইদা কাদের চৌধুরী জাতির উদ্দেশ্যে দলীয় নির্বাচনী ভাষণ দেন। বাংলাদেশ আমাদের সবার। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণার শেষ দিনেও সমান তালে জনসংযোগ করেছেন নারী প্রার্থীরা। নারী ভোটারদের সাড়া পাওয়ার কথা জানিয়েছেন তারা। প্রচারণার সময় নারী প্রার্থীরা জানান, নানা রকম তিক্ত অভিজ্ঞতার মধ্যে সাইবার বুলিং অন্যতম।
ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ গড়ার কাজে পুরুষদের পাশাপাশি সমানতালে হাঁটছেন নারীরা। প্রচারণার দিনে চষে বেড়ান নিজ নিজ এলাকা। এবার নারী প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন ঢাকা 12 আসনের গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার, ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এছাড়াও আছেন বরিশাল 5 আসনে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। নারী প্রার্থীরা জানান নারী ভোটাররা তাদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। মা বোনদেরকে বিশেষ করে বলবো 12 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। আমার এমপি আমার অভিভাবক, আমার এমপি তার যোগ্যতা, তার সততা, তার সাহস, এইগুলো হবে আমার এমপির গুণাবলী। বাংলাদেশের যে অধিকাংশ মানুষ শ্রমজীবী মানুষ বা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নারী, তাদের স্বর আমরা কিন্তু যথাযথভাবে শুনতে পাই না। তো সেটা আমার একটা আন্দোলনের অংশ হিসেবে আমি মনে করি যে নির্বাচনে আমি অংশগ্রহণ করছি। আমি মনে করি যে আমাদের এখানেও যে শ্রমজীবীরা রয়েছেন, যে নারীরা রয়েছেন, তারা বিশেষভাবে বাংলাদেশকে যাতে নাগরিক মর্যাদার বাংলাদেশ আমরা তৈরি করতে পারি সেই বিষয়ে তারা ভোটে জবাব দেবেন। প্রচারণার সময় নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার কথাও জানান নারী প্রার্থীরা। নারী প্রার্থী যারা বা রাজনীতিতেই যারা নারী আছেন, জনজীবনে যারা নারী আছেন, তারা কিন্তু খুবই ভয়ানকভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে সেটা আরও সংঘবদ্ধভাবে চরিত্র হনন থেকে শুরু করে মিথ্যা অপবাদ থেকে শুরু করে খুবই কোঅর্ডিনেটেড অ্যাটাকস হচ্ছে। সেই জায়গায় কিন্তু আমাদের নিরাপদ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কোনো মেকানিজম নাই। কাগজে কলমে আছে যেটা করা যাবে না, কিন্তু যারা করছে, কেউ না কেউ তো করছে, যারা করছে তাদের কোনো জবাবদিহিতায় আওতার কোনো মেকানিজম নাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি নারীদের অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেন তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে গতরাতে গাজীপুর ও বগুড়ায় সহিংসতার ঘটনা ঘটেছে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পারশুন গ্রামে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন টাকা লেনদেনের অভিযোগে জামায়াতের 2 কর্মীকে আটকের পর এই হামলা চালানো হয়। গাজীপুরের টঙ্গীতে বিএনপির প্রার্থীর প্রচারণার সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছে। গাজীপুরের টঙ্গীতে বিএনপি নির্বাচনী মিছিলের মধ্যে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত 21 জন দগ্ধ হয়েছে। সোমবার বিকেল 4:30টার দিকে টঙ্গী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। গতকাল বিকেল 4:30টার দিকে টঙ্গী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে কয়েকজন বেশি দগ্ধ হয়েছেন। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়ক ইব্রাহিম খোকনকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা 7টায় বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে সম্প্রতি ধর্মঘট পালন করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন ইব্রাহিম খোকন। এ কারণে তাকে আটক করা হয়ে থাকতে পারে বলে দাবি করেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে 11 ও 12 ফেব্রুয়ারি সরকারি ছুটি এবং আজ কোথাও কোথাও বিশেষ ছুটি হওয়ায় সাভার শিল্পাঞ্চলের অনেক শ্রমিক বাড়ি যাচ্ছেন। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. হালিম। চলে যাচ্ছি তার কাছে। হালিম, শিল্পাঞ্চলের শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করায় সড়ক ও যানবাহনের চাপ কতটা পড়েছে? শিল্পাঞ্চলের একেবারে নাজেহাল হয়ে পড়ে এবং পেয়েছি
হলে সেখানে এই তারা ভাড়া কিন্তু তারা এই ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি চুক্তি সই হয়েছে। এই বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশের রপ্তানি পণ্য শুল্ক শতকরা 20% থেকে কমে 19 হবে। আর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক দেশটিতে রপ্তানিতে কোনো শুল্ক দিতে হবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চুয়ালি এই চুক্তি সই হয়। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বাংলাদেশ থেকে যুক্ত হন। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার এই চুক্তিতে স্বাক্ষর করেন। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। বাংলাদেশকে সমর্থন করে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল তারা। এখন পাকিস্তান তাদের সিদ্ধান্ত বদলেছে। তাই 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তান ম্যাচ। এদিকে আইসিসি বলেছে সব সদস্য দেশ ভবিষ্যতে আইসিসির ইভেন্টে অংশগ্রহণের প্রতিশ্রুতিকে সম্মান করতে রাজি হয়েছে। নারী ফুটবল লিগের বাকি আছে আর 3 ম্যাচ। শেষ মুহূর্তে এসে ট্রফি উন্মোচন করল বাফুফে। তাতে রোমাঞ্চিত খেলোয়াড়েরা। বাফুফে জানিয়েছে লিগ এবার সিঙ্গেল ফরম্যাটে হলেও আগামী মৌসুম হবে 2 লেগের, সাথে বাড়বে ভেন্যুর সংখ্যা। সাধারণ মানুষের বিনোদনের কেন্দ্র হিসাবে বিবেচিত হয় পার্ক। সোমবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বাফুফে এবার করল ভিন্ন আয়োজন। শেষ প্রান্তে থাকা নারী ফুটবল লিগের 7ম আসরের ট্রফি উন্মোচন করেছে সংস্থাটি। ট্রফি উন্মোচন হবে, তো ওই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে। কারণ হলো সর্বপ্রথমই সবসময় দেখি যে ট্রফিটা প্রথমেই লিগ শুরু হওয়ার আগে উন্মোচন হয়, কিন্তু এটা মানে খেলার মাঝখানে নতুনত্ব কোনো কিছু দেখলে আসলে আমাদের অনেক ভালো লাগে। তো এরকম কখনো আর হয় নাই। আমি 5 বার লিগ খেলছি, তো 5 বারের এই প্রথম হচ্ছে এরকম মানে ট্রফি উন্মোচন হয়েছে, অনেক ভালো লাগছে। এইবার লিগের যথেষ্ট কম্পিটিশন হয়েছে বলে আমি মনে করি। কারণ আপনি যেটা বলতেছেন যে অনেক টিম গোল করতে পারেনি, আসলে এটা হতে পারে তাদের টিমের ইনজুরি থাকতে পারে বা দলের অনেক সমস্যা থাকে না। আগামী মার্চে এএফসি এশিয়ান কাপে অংশ নিতে এই মাসের মাঝামাঝিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল। তাই এবার নারী লিগটাও আয়োজিত হয়েছে সিঙ্গেল লেগ ফরম্যাটে। তবে আগামীতে 2 লেগের পাশাপাশি ভেন্যুর সংখ্যা বাড়ানোর চিন্তা রয়েছে বাফুফের। আমাদের যেটা উদ্দেশ্য ছিল মিশন অস্ট্রেলিয়ার জন্য মেয়েদেরকে এনাফ গেম টাইম দেওয়া এবং টপ প্লেয়ার যারা তারা যেন বেঞ্চে না থাকে সেটা আমরা ইনশিওর করতে পেরেছি। আই থিঙ্ক দ্যাট ওয়াজ ভেরি গুড। বাট এবছর তো আবার হবে, এই WFL আবার হবে। আশা করি 2টা টায়ার করে করবো, 1 and 2। এবার যেটা হয়েছে আমাদের চ্যালেঞ্জ ছিল, আমাদের সময়ের একটা ব্যাপার ছিল। সো দিনে এতগুলি খেলা ডেফিনেটলি আমরা এবার রাখবো না, আমরা ম্যাক্সিমাম 1টা কিংবা 2টো করে থাকবে। সূচি অনুযায়ী মঙ্গলবার 3টি ম্যাচ এবং 13 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে লিগের খেলা। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য আসে নাই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল দীপ্ত সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।